ভূগোল ও ইতিহাস। কোনো এক অখ্যাত কবি ভূগোল ও ইতিহাস সম্বন্ধে লিখেছেন, জিওগ্রাফি ইজ অ্যাবাউট ম্যাপস, হিস্টোরি ইজ অ্যাবাউট চ্যাপস। এবং একজন বিখ্যাত ভূবিজ্ঞানী অখ্যাত কবির এই উক্তি প্রসঙ্গে বলেছেন, ইনফ্যাক্ট দেয়ার ক্যান বি ম্যাপস অ্যাবাউট চ্যাপস। ম্যাপ সম্বন্ধে তিনি মন্তব্য করেছেন, দ্য ম্যাপ ইজ এ সোশ্যাল সিম্বল। মানচিত্র সমাজের প্রতীক। এক নম্বর ফুটনোট, J.M. মগি, দি স্টাডি অফ জিওগ্রাফি, লন্ডন 1950। ইন্ট্রোডাকশন। আবার টেক্সটে ফিরে আসছি। মানচিত্র কেবল ভূচিত্র নয়, সমাজ জীবনেরও চিত্র। মানুষের ব্যক্তিগত জীবনের মানচিত্র বদলায়, রাষ্ট্রিক ও সামাজিক জীবনেরও মানচিত্র বদলায়। তার সঙ্গে সাংস্কৃতিক জীবনেরও মানচিত্র বদলাতে থাকে। বাংলাদেশের মানচিত্র হিন্দু যুগে বদলেছে, মুসলমান যুগে বদলেছে, ব্রিটিশ যুগেও একাধিকবার বদলেছে। অকারণে বদলায়নি, বিশেষ রাষ্ট্রিক ও সামাজিক কারণে বদলেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মানচিত্রের আবার যে পরিবর্তন হয়েছে তারও সামাজিক কারণ আছে। পশ্চিমবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস যে ভৌগোলিক ইতিহাসের সঙ্গে কত প্রত্যক্ষভাবে জড়িত তা সহজেই বোঝা যায়। কিন্তু মানচিত্রই ভূগোলের সবটুকু নয়। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণ ও ধারা অনুসন্ধান করা ভৌগোলিকের অন্যতম লক্ষ্য। ঊনবিংশ শতাব্দী থেকেই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানব সভ্যতার সম্পর্ক আবিষ্কারের জন্য ভূবিজ্ঞানীরা কৌতূহলী হয়েছেন। পরবর্তীকালে অনুসন্ধানের পদ্ধতি ক্রমেই বিজ্ঞানসম্মত হয়েছে এবং বহু বিজ্ঞানীর অনুশীলনের ফলে পরিবেশবিদ্যা বা হিউম্যান জিওগ্রাফি নামে ভূগোলের একটি স্বতন্ত্র শাখার বিকাশ হয়েছে। 2 নম্বর ফুটনোট, এ বিষয়ে বিশেষ উল্লেখযোগ্য কয়েকখানি বই। E.C. Semple, ইনফ্লুয়েন্স অফ দ্য জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট 1911। বইখানি বিখ্যাত বিজ্ঞানী F. র্যাটজেল এর অ্যানথ্রোপোজিওগ্রাফি 1882-91 গ্রন্থের ইংরেজি ভাবানুবাদ। T. গ্রিফিথ টেইলর, এনভায়রনমেন্ট অ্যান্ড নেশন 1936। E. হান্টিংডন, দ্য পালস অফ এশিয়া 1909। P. V. ব্লাক, প্রিন্সিপলস অফ হিউম্যান জিওগ্রাফি 1926। J. ব্রুনহেস, হিউম্যান জিওগ্রাফি 1920। C. D. ফোর্ড, হ্যাবিট্যাট, ইকোনমি অ্যান্ড সোসাইটি 1934। আবার টেক্সটে ফিরে আসছি। পাহাড়, পর্বত, সমুদ্র, নদ, নদী, বন, উপবন, উপত্যকা, মরুভূমি, জনপদ ইত্যাদির পরিবর্তন ও রূপান্তরের ধারাই সভ্যতার ইতিহাসের ধারা। কিন্তু কেবল প্রাকৃতিক কারণে এগুলি বদলায়নি বা বদলায় না। বন, উপবন কেটে জনবসতি স্থাপিত হয়েছে মানুষের চেষ্টায়। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন করেছে মানুষ নিজের স্বচ্ছন্দ ও নিরাপদ জীবনযাত্রার জন্য। কার্ল মার্কস বলেছেন, প্রাকৃতিক পরিবর্তনের ইতিহাস যেমন সত্য, তেমনি সেই পরিবর্তনকালীন মানুষের সংগ্রামের ইতিহাস এবং সংগ্রামের ফলে মানুষের নিজের পরিবর্তনের ইতিহাসও সত্য। প্রকৃতি ও মানুষ দুয়েরই পরিবর্তনের ধারা মিলিত হয়েছে সভ্যতার ইতিহাসের ধারায়। কিন্তু ঊনবিংশ শতাব্দীর আগে নদ নদীর ধারা নিয়ন্ত্রণ, বন্যা প্রতিরোধ ইত্যাদি প্রাকৃতিক ঘটনা মানুষের আয়ত্তের অতীত ছিল বলা চলে। তার জন্য মানুষের সংগ্রামের বিরতি হয়নি বটে, কিন্তু প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবর্তনের কাছে মানুষ অনেক সময় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। রাষ্ট্রিক ও সামাজিক কারণে, উপেক্ষা ও অদূরদর্শিতার জন্য অনেক সময় ভৌগোলিক পরিবর্তন ব্র্যাকেটে যেমন নদ নদীর খাত মজা বা খাত বদল ব্র্যাকেট ক্লোজড অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। সামাজিক ও সাংস্কৃতিক জীবনে সেই পরিবর্তনের প্রভাব পড়েছে। পশ্চিমবঙ্গের সংস্কৃতির ইতিহাসও এই ভৌগোলিক প্রভাবমুক্ত নয়। ভূগোলের সঙ্গে ইতিহাসের ও সংস্কৃতির যে মৌলিক সম্পর্ক আছে, সেদিক থেকে প্রথমে পশ্চিমবঙ্গের ভৌগোলিক বিশিষ্টতার
কথা উল্লেখ করা উচিত। বাংলাদেশ বলতে আমরা সাধারণত মনে করি যে নদ নদীর পলিমাটি দিয়ে তৈরি একটি দেশ, কিন্তু সমগ্র বাংলার ভূভাগ নদ নদী বাহিত পলিমাটি দিয়ে তৈরি নয়। পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলার প্রধান অংশ, বাঁকুড়া, বীরভূম ও বর্ধমান জেলার অনেকটা ভূভাগ বৃষ্টি, বায়ু ও হিমবাহ বাহিত মাটি দিয়ে তৈরি। পলিমাটির দান যা আছে তাও হিমালয় দুহিতা নদীর প্রাথমিক দান নয়। হিমালয়ে নির্গত নদীধারার আগে দক্ষিণের বিন্ধ্য পর্বত ও ছোটনাগপুরের পার্বত্য উপত্যকায় উৎপন্ন প্রাচীন নদ নদীর পলি দিয়ে তৈরি হয়েছিল প্রাচীন আর্যাবর্তের ব্র্যাকেটে উত্তরপ্রদেশ ও বিহারের ব্র্যাকেট ক্লোজড ও পশ্চিমবঙ্গের কিয়দংশ। পশ্চিমবঙ্গ বয়সে অনেক প্রবীণ, ভূতাত্ত্বিক দিগন্ত পর্যন্ত তার জীবনের লীলা ক্ষেত্রের সীমানা। দক্ষিণ ভারতের সঙ্গে তার সাংস্কৃতিক সংযোগ আদি প্রস্তর যুগ পর্যন্ত বিস্তৃত। এক নম্বর ফুটনোট, আলোচনা বিভাগে শ্রী ধরণী সেনের পশ্চিমবঙ্গের প্রাগিতিহাস প্রবন্ধ দ্রষ্টব্য। আবার টেক্সটে ফিরে আসছি। সরস্বতী নদী ছাড়া ভাগীরথী হুগলির পশ্চিম তীরবর্তী পশ্চিমবঙ্গের সব নদ নদীরই উৎস হল ছোটনাগপুরের মালভূমি। তার মধ্যে প্রধান হল মৌর বা ময়ূরাক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, রূপনারায়ণ, কাঁসাই, হলদি ও সুবর্ণরেখা। ময়ূরাক্ষী রাজমহল পাহাড়ের পশ্চিমাংশের উৎস থেকে প্রথমে পশ্চিমবাহী, পরে দক্ষিণবাহী হয়ে সাঁওতাল পরগনার দুমকায় পৌঁছেছে। সেখান থেকে দক্ষিণ পূর্ব পথে প্রবাহিত হয়ে বিহার ও পশ্চিমবঙ্গের সীমানা অতিক্রম করে মুর্শিদাবাদে কান্দি শহরের কাছে ভাগীরথীতে মিশেছে। অজয়ও রাজমহল পাহাড়ের উৎস থেকে প্রবাহিত হয়ে এসে বর্ধমানে কাটোয়ার কাছে ভাগীরথীর সঙ্গে মিশেছে। মানভূমের উচ্চভূমিতে উৎপন্ন হয়ে দ্বারকেশ্বর শুশুনিয়া পাহাড়ের কাছ দিয়ে বাঁকুড়ায় নেমেছে এবং পূর্ব গতিতে বাঁকুড়া শহরে পৌঁছে দক্ষিণ পূর্ব গতি নিয়েছে। তারপর হুগলি জেলার আরামবাগ মহকুমার ভিতর দিয়ে দ্বারকেশ্বর ক্রমে দক্ষিণমুখী হয়ে মেদিনীপুর জেলায় প্রবেশ করে। ঘাটালের কাছ থেকে নাম নিয়েছে রূপনারায়ণ। এই ঘাটালের কাছেই শিলাই ব্র্যাকেটে শিলাবতী এসে মিশেছে। শিলাইয়েরও উৎপত্তি মানভূমেতে। কাঁসাই ব্র্যাকেটে কংসাবতী মানভূমের উপত্যকায় উদ্ভূত। নিম্নাংশে কাঁসাইয়ের নাম হলদি, হুগলি মোহনায় সর্বশেষ উপনদী। সুবর্ণরেখার প্রবাহ প্রধানত বিহার ও উড়িষ্যার ভিতর দিয়ে, কিছুটা মেদিনীপুর জেলার মধ্য দিয়ে। উড়িষ্যার সমুদ্রেই এর মোহানা। দামোদরের দৈর্ঘ্য প্রায় 370 মাইল। এই দীর্ঘ পথ ছোটনাগপুরের হাজারিবাগ মানভূমের ভিতর দিয়ে পশ্চিমবঙ্গে বাঁকুড়া বর্ধমানের সীমানা নির্দেশ করে। বর্ধমান হুগলির মধ্য দিয়ে অতিক্রম করে দামোদর হুগলি ভাগীরথীতে এসে মিশেছে। পশ্চিমবঙ্গের নদ নদীর এই উৎস ও প্রবাহ থেকে পশ্চিমবঙ্গের সংস্কৃতি ধারার চিত্রটি স্পষ্ট হয়ে ভেসে ওঠে চোখের সামনে। বলে দেবার প্রয়োজন হয় না এ সংস্কৃতির সংযোগ ছোটনাগপুরের নিষাদ সংস্কৃতির সঙ্গে কত প্রত্যক্ষ ও গভীর। মানব সভ্যতার ইতিহাসে দেখা যায় প্রধানত নদী প্রবাহের পথেই সভ্যতা সংস্কৃতির প্রসার হয়েছে। তাই যদি হয় তাহলে পশ্চিমবঙ্গের সংস্কৃতির উপর অনার্য নিষাদ সংস্কৃতির গভীর প্রভাব অস্বীকার করা যায় না। কেউ কেউ বলেন দামোদর নদীর নাম মুন্ডাদের নাম। দামুন্ডা থেকে দামুদা দামোদর নাম হয়েছে। দামুন্ডা কথার অর্থ হল মুন্ডাদের জল। এক নম্বর ফুটনোট, ডাল্টন, দ্য কোলস অফ ছোটানাগপুর, JAS ব্র্যাকেটে L XXV 1866 পার্ট 2 PP 153-200। আবার টেক্সটে ফিরে আসছি। এই দামোদরের তীরে পশ্চিমবঙ্গের সংস্কৃতির আঞ্চলিক উত্থান পতন হয়েছে সবচেয়ে বেশি। দামোদরের প্রবাহের পরিবর্তনে গ্রাম্য সমাজের বিকাশ ও বিলোপ হয়েছে। খাড়ি বা খড়ি, বাঁকা, বেহুলা
নদী একদা দামোদরের প্রাচীন খাত ছিল। প্রাচীনকালে ভাগীরথী হুগলি নদীর অস্তিত্বের আগে এই পথে দামোদর 24 পরগনার পূর্ব দিক দিয়ে সমুদ্রে মিশত। ঘেয়া, কানা নদী, কানা দামোদর, রানাবাঁধ খাল, কানা খাল প্রভৃতিও দামোদরের পরিত্যক্ত খাত বা কাটা খাল। দামোদরের পরিত্যক্ত প্রাচীন প্রবাহ পথে অনেক একদা সমৃদ্ধ জনপদের ধ্বংসাবশেষ দেখা যায়, যেমন দেখা যায় সরস্বতীর প্রাচীন তীরবর্তী অঞ্চলে। ছোটনাগপুরে উৎপন্ন নদ নদীর প্রবাহ দেখে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যেমন নিষাদ সংস্কৃতির প্রভাবের ও দানের কথা মনে হয়, তেমনি তাদের গঙ্গার প্রবাহে মিলনের কথা ভেবে আর্য সংস্কৃতির মিলনের ও সমন্বয়ের কথা মনে পড়ে। কেবল সুবর্ণরেখা পশ্চিমবঙ্গে এবং কর্ণফুলী পূর্ববঙ্গে স্বাধীনভাবে সমুদ্রে মিশেছে। তাছাড়া বাংলার অন্য সব নদ নদীর মিলন হয়েছে গঙ্গা, ভাগীরথী, পদ্মার প্রবাহে। ছোটনাগপুর জাত পশ্চিমবঙ্গের সমস্ত নদ নদীও গঙ্গার শাখা ভাগীরথী হুগলিতে এসে মিশেছে। পশ্চিমবঙ্গের সংস্কৃতির সম্পূর্ণ সমন্বয়ের চিত্রটি প্রতিফলিত হয়েছে তার নদ নদীর এই উৎস থেকে সঙ্গমের ধারার মধ্যে। বাংলার প্রাচীন জনপদ বিভাগ। বাংলাদেশের প্রাচীন জনপদ বিভাগ ও জনপদ সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকলে বঙ্গ সংস্কৃতির রূপায়ণের ধারা বিশ্লেষণ করা সম্ভব নয়। 2 নম্বর ফুটনোট। গ্রাম প্রদক্ষিণ বিভাগের বিভিন্ন অঞ্চলের বর্ণনার মধ্যে বাংলার প্রাচীন জনপদ বিভাগ সম্বন্ধে আলোচনা করেছি। আলোচনা বিভাগে ডক্টর রাধা গোবিন্দ বসাক এ সম্বন্ধে পৃথকভাবে আলোচনা করেছেন। ডক্টর বিনয়চন্দ্র সেনের সাম হিস্টোরিক্যাল অ্যাসপেক্টস অফ দ্য ইনস্ক্রিপশনস অফ বেঙ্গল গ্রন্থের 3য় অধ্যায়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিস্টোরি অফ বেঙ্গল ভলিউম 1 গ্রন্থের 1ম অধ্যায়ে বাংলার প্রাচীন জনপদ ও ভূগোল সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির জার্নালে বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় এ বিষয়ে মনমোহন চক্রবর্তী, নন্দদুলাল দে, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, নলিনীকান্ত ভট্টশালী প্রভৃতির আলোচনাও অবশ্য পাঠ্য। আবার টেক্সটে ফিরে আসছি। প্রাচীন শুম্ভ বা রাঢ়দেশী পশ্চিমবঙ্গ। জৈন আচারাঙ্গ সূত্রে ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক লার রার দেশের নাম পাওয়া যায়। মহাভারতে ব্র্যাকেটে সভাপর্বে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের জন্য অর্জুন, ভীম, সহদেব, নকুল উত্তর, পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিক জয় করেছিলেন। ভীম পূর্ব দিকে বহু রাজ্য জয় করে বৈদেহক ও জগতীপতি জনককে পরাজিত করেন। বিদেহ রাজ্যের কাছে শক ও বর্বর এবং দূরে কিরাতরা বাস করত। তাদের বশ করে স্বপক্ষীয় শুম্ভ ও প্রশুম্ভদের নিয়ে মগধ গিরিব্রজে জরাসন্ধ পুত্রকে সান্ত্বনা দিয়ে তিনি কর্ণকে ও পর্বতবাসীদের পরাজিত করেন। সেখান থেকে মোদাগিরি, তারপর মহাবল পুণ্ড্রাধিপতি বাসুদেব, কৌশকী কচ্ছবাসী রাজা মনৌজা, বঙ্গরাজ, সমুদ্রসেন, চন্দ্রসেন, তাম্রলিপ্ত, কর্বট ও মহাসাগর তীরবাসী ম্লেচ্ছদের জয় করেন। মহাভারতের এই বিবরণের মধ্যে প্রাচীন ভৌগোলিক চিত্রটি পরিষ্কার ফুটে উঠেছে। বিদেহ রাজ্যের উত্তর সীমা হিমালয়, পূর্ব সীমা কৌশিকী, দক্ষিণ সীমা গঙ্গা ও পশ্চিম সীমা গণ্ডকী। এখনকার দ্বারভাঙ্গা ব্র্যাকেটে দ্বার বঙ্গ জেলা। বিদেহ রাজ্যের উত্তরাঞ্চলে শকেরা বাস করত। এই শক আর বিদেশি শক জাতি অভিন্ন নয়। যে শক জাতি বিদেহ রাজ্যের উত্তরে বাস করত, গৌতম বুদ্ধ সেই শক জাতীয়। দূরে কিরাতরা বাস করত। কিরাতরাই ইন্দো মঙ্গোলীয় ব্র্যাকেটে ইন্ডো মঙ্গোলয়েড। শকরা তাদেরই শাখা। শুম্ভ দেশের আগে যে দেশ তার নাম প্রশুম্ভ।
ভাগীরথীর পশ্চিমের মুর্শিদাবাদ ও প্রাচীন রাঢ়ের উত্তর পূর্বাংশ শুম্ভদেশ, তার আগে বা দক্ষিণে প্রশুম্ভ। মগধ গঙ্গার দক্ষিণে, তার উত্তরে ও পূবে ভাগলপুর, কর্ণের অঙ্গরাজ্য। মোদাগিরি মুঙ্গেরের গিরি, তার উত্তরে ও পূবে পূর্ণিয়া জেলা। পুণ্ড্র দেশের আরম্ভ এখান থেকে। পুণ্ড্র দেশের রাজা বাসুদেব কৃষ্ণের প্রতিদ্বন্দ্বী ও জরাসন্ধের অনুগত ছিলেন। পুণ্ড্রের দক্ষিণে বঙ্গ। সমুদ্রসেন সমুদ্রপতি, পরে সমুদ্রের নাম সমতট বা সমুদ্রের তট অঞ্চল হয়েছে। তাম্রলিপ্ত তমরু। কর্বট দেশ কোথায়? বঙ্গের দক্ষিণে বোধ হয়। ব্যাঘ্র তটিমণ্ডল ব্র্যাকেটে, অর্থাৎ যে সমুদ্র তটে বাঘ বাস করে, ব্র্যাকেট ক্লোজড, সুন্দরবন অঞ্চল হওয়াই সম্ভব। বায়ু পুরাণে ব্র্যাকেটে 147 অ ও মৎস্য পুরাণে ব্র্যাকেটে 20 অ বলা হয়েছে গঙ্গা নদী অন্যান্য দেশ ছাড়াও মগধ, অঙ্গ, ব্রহ্মোত্তর, বঙ্গ, তাম্রলিপ্ত এইসব আর্য জনপদ পবিত্র করে বিন্ধ্যাচলে প্রতিহত হয়ে দক্ষিণ সাগরে মিলিত হয়েছে। এখানে ব্রহ্মোত্তর দেশ, কৌশিকী দেশ, তাম্রলিপ্ত শুম্ভ। রাজমহল পাহাড়কে বিন্ধ্যাচলের পূর্বসীমা ধরা হয়েছে। যখন যবন ও হুনেরা ভারতের পশ্চিমোত্তর পার্বত্য দেশে বাস করত, তখন পূব দিকে ছিল মগধ, বিদেহ, ব্রহ্মোত্তর, পৌন্ড্র ব্র্যাকেটে উত্তরবঙ্গ, প্রাগজ্যোতিষ ব্র্যাকেটে আসাম, প্রবঙ্গ বঙ্গেয় ব্র্যাকেটে দক্ষিণবঙ্গ, মালদ ব্র্যাকেটে মালদহ। মার্কণ্ডেয় পুরাণে ব্র্যাকেটে 57 অ বৈতরণী নদী বিন্ধ্যপাদ থেকে প্রসূত। উৎকল এই নদীর দেশ, কলিঙ্গ দক্ষিণ দেশে, অর্থাৎ প্রাচীনকালে ছোটনাগপুরের দক্ষিণ দেশকে বলতো কলিঙ্গ। পরে কলিঙ্গের উত্তর পূর্ব ভাগের নাম হয় উৎকল। উত্তর কলিঙ্গ থেকে উৎকল। কালিদাসের রঘুবংশে রঘু দিগ্বিজয়ে বেরিয়ে শুম্ভ দিয়ে কপিশা পার হয়ে উৎকলে গিয়েছিলেন। কপিশা নদীকে কংসাবতী বা কাঁসাই বলা হয়েছে, কিন্তু সুবর্ণরেখাও হতে পারে। কালিদাসের বর্ণনা থেকে মনে হয় রঘু বঙ্গ থেকে শুম্ভে ফিরে এসে পশ্চিমে সুবর্ণরেখা পার হয়ে উৎকলে গিয়েছিলেন। গঙ্গাসাগর সঙ্গম ও প্রাচীন গঙ্গানগর। গ্রিক লেখকরা পূর্ব ভারতের দুটি দেশের নাম করেছেন, গঙ্গারিডি ও প্রাসি। প্রাসি হল প্রাচী বা প্রাচ্য দেশ। গঙ্গারিডি নাম মনে হয় সংস্কৃত গঙ্গা রাষ্ট্র, গঙ্গা রাঢ়া বা গঙ্গা হৃদয় নামের গ্রিক বিকৃতি। গঙ্গারিডি ও প্রাচী স্বতন্ত্রভাবে উল্লেখ করার কারণ তাদের রাষ্ট্রিক ও জানপদ স্বাতন্ত্র্য তখন অস্বীকার্য ছিল না। মগধের মৌর্য রাজারা গঙ্গারিডি ও প্রাচী উভয় রাজ্যের রাজা ছিলেন। গ্রিক ভৌগোলিক টলেমি বলেছেন যে গঙ্গার মুখের সমস্ত অঞ্চল জুড়ে গঙ্গারিডিদের বাস ছিল। তাদের রাজধানীর নাম ছিল গাঙ্গী। গঙ্গানগর বলে কোনো নগর ছিল বোঝা যায়। দক্ষিণবঙ্গের বদ্বীপাঞ্চল জুড়ে গঙ্গারিডিদের বাস ছিল। দ্বিতীয় খ্রিস্টাব্দেই তাদের নিজেদের রাজধানী ছিল গঙ্গা নামে। টলেমি এই গঙ্গানগরের অক্ষাংশ ব্র্যাকেটে ল্যাটিটিউড ও দ্রাঘিমার ব্র্যাকেটে লঙ্গিটিউড যে নির্দেশ দিয়ে গেছেন, তাতে তার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে মোটামুটি ধারণা করা যায়। মনে হয় বর্তমান গঙ্গাসাগর বা গঙ্গাসাগর সঙ্গমের কাছে এই গঙ্গানগর ছিল। এক নম্বর ফুটনোট, ডক্টর দীনেশ চন্দ্র সিরকার, দ্য সিটি অফ গঙ্গা, দ্য প্রসিডিংস অফ দ্য ইন্ডিয়ান হিস্টোরি কংগ্রেস 1947। আবার টেক্সটে ফিরে আসছি। চতুর্থ খ্রিস্টাব্দে গুপ্তযুগের আগেই
গঙ্গাসাগর তীর্থের প্রসিদ্ধি ছিল। মহাভারতের ব্র্যাকেটে বনপর্বে তীর্থযাত্রা বিবরণে গঙ্গাসাগরকে বিখ্যাত তীর্থ বলে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রিক ও ভৌগোলিক অবনতির ফলে গঙ্গাসাগর যাত্রা ক্রমে বিঘ্নবহুল হয়ে ওঠে এবং সমুদ্রের ভাঙা গড়ায় গঙ্গানগরও ধ্বংস হয়ে যায়। 1841-42 সাল পর্যন্ত গঙ্গাসাগরে যে প্রাচীন দুটি দেবালয় ও অন্যান্য নিদর্শন ছিল তাও পরে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। এক নম্বর ফুটনোট, 1841 সালে ফ্রেন্ড অফ ইন্ডিয়া পত্রিকায় ভলিউম 7 গঙ্গাসাগর মেলার একটি মনজ্ঞ বিবরণ প্রকাশিত হয়। তাতে এই ধ্বংসের বর্ণনা দেওয়া হয়েছে। আবার টেক্সটে ফিরে আসছি। পশ্চিমবঙ্গের কয়েকটি প্রাচীন ভুক্তি। রাঢ়দেশ ও শুম্ভদেশ পরে উত্তর রাঢ় ও দক্ষিণ রাঢ়ে বিভক্ত হয় এবং তার অন্তর্গত বিভিন্ন ভুক্তি ও মণ্ডলেরও সীমানা বদল হয়। সব ভুক্তি ও মণ্ডলের বিস্তারিত বিবরণ এখানে অনাবশ্যক। এখানে কয়েকটি ভুক্তি সম্বন্ধে কিছু বলবো। বর্ধমান ভুক্তির উত্তর সীমা অজয়, পূর্ব ও দক্ষিণ সীমা ভাগীরথী। কিন্তু বর্ধমান ভুক্তির পশ্চিম সীমা কী ছিল? অটবী বা অরণ্য। এই অরণ্যের খানিকটা ছিল রাঢ়ে, খানিকটা কলিঙ্গে। রাঢ়দেশ থেকে কলিঙ্গে যাবার পথও অবশ্য ছিল। সেই পথকে বলা হতো দণ্ড। বৃক্ষের দণ্ড বা কাণ্ড থেকে যেমন শাখা হয়, তেমনি বড় পথের ব্র্যাকেটে দণ্ডের পাশ দিয়ে শাখা পথ বেরোয়। ওড়িয়া ভাষায় এই অর্থে দাণ্ড বা দণ্ড শব্দ বহু প্রচলিত। দাঁতন মেদিনীপুর গড়বেতার পথ মেদিনীপুর জেলাকে দণ্ডরূপে পূর্ব পশ্চিম দুই ভাগে ভাগ করেছে। মেদিনীপুর শহরের 6 মাইল উত্তরে কর্ণগড়ে দণ্ডেশ্বর শিব প্রতিষ্ঠিত। এই শিব দণ্ডপথের দেবতা বা ঈশ্বর। গড়বেতার উত্তরে বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে পথটি উত্তর পশ্চিম দিকে চলে গেছে। কিন্তু এই পথ বা এর পশ্চিমের চাইবাসা পুরুলিয়ার পথ দিয়ে রাঢ়ে যাওয়া যেত না। উত্তর রাঢ় থেকে দণ্ডভুক্তি যাবার 4টি পথ ছিল: রানীগঞ্জ গঙ্গাজল ঘাঁটি বাঁকুড়া, কাঁকসা সোনামুখী বিষ্ণুপুর, বর্ধমান উচালন শ্যামবাজার গড়বেতা, বর্ধমান উচালন শ্যামবাজার ক্ষীরপাই মেদিনীপুর। এই 4টি পথের একটি ছিল আসল দণ্ডের অংশ এবং প্রাচীন দণ্ডভুক্তির মধ্য দিয়ে দণ্ড বিসর্পিত ছিল। তার পশ্চিমে ছিল কলিঙ্গ দেশ। দণ্ডভুক্তির পূর্বসীমা বোধহয় দ্বারকেশ্বর এবং দক্ষিণ সীমা সুবর্ণরেখা ও সাগর ছিল। 2 নম্বর ফুটনোট, যোগেশচন্দ্র রায় বঙ্গের প্রাচীন বিভাগ, সাহিত্য পরিষদ পত্রিকা 1340, দ্বিতীয় সংখ্যা দ্রষ্টব্য। আবার টেক্সটে ফিরে আসছি। পৌণ্ড্রবর্ধন বা পুণ্ড্রবর্ধন ভুক্তির সীমানা বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল। প্রাচীন গৌড় রাজ্যের অন্তর্গত এত বড় ভুক্তি আর দ্বিতীয় ছিল না। উত্তরে হিমালয় শিখর থেকে দক্ষিণে সুন্দরবনের ব্র্যাকেটে 24 পরগনার খাড়ি অঞ্চল পর্যন্ত ছিল পুণ্ড্রবর্ধন ভুক্তির সীমানা। বহু মণ্ডল ও বিষয় এই ভুক্তির অন্তর্ভুক্ত ছিল। ভাগীরথী গঙ্গার পূর্ব তীরের পশ্চিমবঙ্গের বিশাল অঞ্চল ছিল পুণ্ড্রবর্ধন ভুক্তির মধ্যে। তার মধ্যে খাড়িমণ্ডল অন্যতম। গঙ্গা 2 ভাগে খাড়িমণ্ডলকে বিভক্ত করত। পূর্ব তীরের নাম ছিল পূর্বখাড়ি। দক্ষিণ পশ্চিম পরগনায় খাড়ি নামে গ্রাম আছে, ব্র্যাকেটে 629 থেকে 632 পৃষ্ঠা দ্রষ্টব্য, ব্র্যাকেট ক্লোজড। পশ্চিম তীরে ছিল পশ্চিম খাড়ি, ব্র্যাকেটে সম্ভবত হাওড়া জেলায়, ব্র্যাকেট ক্লোজড। খাড়ি শব্দই সংস্কৃতে খাটিকা হয়েছে। লক্ষণ সেনের শক্তিপুর শাসনে কঙ্ক গ্রাম ভুক্তি নামে নতুন ভুক্তির নাম পাওয়া যায়। কঙ্ক গ্রাম ভুক্তন্ত পাতি দক্ষিণ বিথ্যাং উত্তর রাঢ়ায়াং। 12 শতাব্দীর শেষ দিকের কথা। উত্তর রাঢ়ের সঙ্গে কঙ্ক গ্রাম ভুক্তির সম্বন্ধ ছিল বলে মনে হয়।
কেউ বলেন কঙ্কগ্রাম হল রাজমহলের কাছে কঙ্কজোল কাঁকজোল। কেউ বলেন মুর্শিদাবাদ জেলার দক্ষিণে কান্দি মহকুমায় ভরতপুর থানার অধীন কাগ্রামই কঙ্কগ্রাম। জনপদ বিভাগের এই প্রাচীন ইতিহাস থেকে বোঝা যায় শাসন ব্যবস্থার সুবিধার জন্য হিন্দু যুগেও ভৌগোলিক সীমানার পরিবর্তন হয়েছে। দশম শতাব্দীর ইরোদা তাম্রশাসনে দেখা যায় দণ্ডভুক্তি ছিল বর্ধমান ভুক্তির অন্তর্ভুক্ত। মেদিনীপুরের দাঁতন অঞ্চলই প্রাচীন দণ্ডভুক্তি, পরে দণ্ডভুক্তি উৎকলভুক্ত হয়। দশম শতাব্দী পর্যন্ত মেদিনীপুরের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অংশ সুবর্ণরেখার বহু দূর তীরবর্তী অঞ্চল ব্র্যাকেটে হয়তো বালাসোর জেলাসহ ব্র্যাকেট ক্লোজড বর্ধমান ভুক্তির মধ্যে ছিল। একাদশ শতাব্দীতে ওড়িয়া রাজা রাজেন্দ্র চোরগঙ্গ দক্ষিণ রাঢ় ও উত্তর রাঢ় জয় করে বর্ধমান থেকে ত্রিবেণী পর্যন্ত অঞ্চলে কর ব্র্যাকেটে ট্যাক্স সংগ্রহ করেন। কবি ঘনরাম লিখে গেছেন, বর্ধমান নগরের দক্ষিণে দামোদর পার হয়ে এক উড়ের গড় ছিল। এরকম ওড়িয়া গড় ও গ্রাম পশ্চিমবঙ্গে একাধিক দেখেছি। উৎকল রাজাদের পশ্চিমবঙ্গে এই সাময়িক আধিপত্য বিস্তারের সময় থেকেই মনে হয় দণ্ডভুক্তি বিচ্ছিন্ন হয়ে যায় বর্ধমান ভুক্তি থেকে। সুতরাং কেবল আভ্যন্তরিক শাসন ব্যবস্থার জন্য নয়, অনেক সময় প্রতিবেশী রাজাদের কর্তৃত্ব বিস্তারের জন্য প্রাচীন জনপদের নাম বদল ও সীমানা বদল হয়েছে। মুসলমান যুগ ও ব্রিটিশ যুগ। হিন্দু যুগের ভুক্তি মণ্ডল বিষয় মুসলমান যুগের সরকার, মহল, পরগনা, চাকলা ইত্যাদি বিভাগে পরিবর্তিত হয়। আমাদের আলোচ্য পশ্চিমবঙ্গ প্রধানত জলেশ্বর, মদারণ, সাতগাঁও, সালিমাবাদ, শরীফাবাদ ও ঔদুম্বর সরকারের অন্তর্গত ছিল। মুসলমান যুগে বর্তমান জিলা নাম বা বিভাগ হয়নি। ইংরেজ যুগে বিভাগের সীমানা বদলে যায় এবং জিলার নামকরণ হয়। আজও আমরা ইংরেজ যুগের ভৌগোলিক উত্তরাধিকার বহন করছি এবং আধুনিক যুগে আমাদের জাতীয় স্বাতন্ত্র্যবোধ প্রখর হয়েছে বলে আমরা এই জিলা সীমানার সঙ্গে অনেক সময় একটা জিলাগত সংস্কৃতিরও স্বাতন্ত্র্য সীমানা টানতে চাই। কিন্তু সংস্কৃতি ক্ষেত্রে এরকম কোনো সংকীর্ণ সীমানা টানা যে ইতিহাসসম্মত নয়, পশ্চিমবঙ্গের ভৌগোলিক ইতিহাসের ধারাই তার সাক্ষী।